দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আলোচনা করব। এই ধরনের প্রশ্নপত্র তোমরা বিদ্যালয় থেকে পেয়ে থাকবে। এর উত্তরগুলো তোমাদের খাতায় করে রাখতে হবে, সুন্দর করে করে রাখবে। যবে বিদ্যালয় থেকে বলবে সেদিন গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পাওয়ার জন্য। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লিখো। দেখো আমরা বিভিন্ন ধরনের শর্ত পেয়েছিলাম, তার মধ্যে একটা শর্ত ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে কিন্তু বীজদ্বয় কিন্তু সমান হবে এবং বাস্তব হবে। এখানে বাস্তব বলেনি, এখানে বলেছে বীজদ্বয় সমান কোন শর্তে হবে, তাই জন্য আমরা এটাই শুধু লিখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় সমান হবে। এবারে চলে এসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত। দেখো এখানে কিন্তু ব্যাসার্ধ বলেছে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে 20 সেমি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এটা কিন্তু ব্যাস নয়, এই জ্যা হচ্ছে ব্যাস নয় এই রকম, তার মানে হচ্ছে এইটা কেন্দ্র থেকে দূরে রয়েছে। এইবারে এটা করার জন্য আমাকে কি করতে হবে, ছবিটাকে অঙ্কন করে নিতে হবে। দেখো এখানে আমাকে একটি জ্যা বলেছে, জ্যা কত বলেছে না 12। আমি কেন এত দূরে রাখলাম, কেন আমি এই কেন্দ্রগামী করলাম না সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। কেন্দ্রগামী যদি হতো তাহলে ব্যাস হতো, ব্যাস মানে 20 সেমি হতো, কিন্তু আমাকে বলেছে জ্যা হচ্ছে 12 সেমি। তাহলে এবি হচ্ছে জ্যা 12 সেমি। আর এই দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, এটা কিন্তু 10 সেমি বলে দিয়েছে। আমাকে বলেছে এই কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব কত, আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে বিসি কত হবে, তোমরা উপপাদ্যে পড়েছো যে এই ধরনের ক্ষেত্রে কি হয় না এই বিসির দৈর্ঘ্যটা কি হবে, মানে 12-র অর্ধেক হবে, অর্থাৎ 6 সেন্টিমিটার হবে। ওবি কত না 10 সেমি। এবারে পিথাগোরাসের উপপাদ্য তোমরা পেয়েছো, সেখানে দেখেছো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজ বি ও সি এর, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, লম্ব দৈর্ঘ্যটাকে আমরা দূরত্ব বলে থাকি। তো এই যে ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি হচ্ছে ভূমি তার স্কোয়ার সমান সমান অতিভুজ কত ও বি তার স্কোয়ার। এবারে আমরা কি করেছি, এখানে বিসি স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেছে। এবারে ওবির মান আমাকে বলে দিয়েছে 10, তাহলে আমি ওবির জায়গাতে 10 আর বিসির জায়গাতে আমরা লিখবো হচ্ছে 6 তাহলে 10-এর স্কোয়ার করলে 100 মাইনাস হচ্ছে 6-এর স্কোয়ার হচ্ছে 36, তাহলে এটা করলে 64। তাহলে ওসি যদি আমরা করি বর্গটা এদিকে আসলে বর্গমূল 64 বর্গমূল হচ্ছে 8 হয়, প্লাস মাইনাস 8। আমরা জানি যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমাকে ওসির দৈর্ঘ্য কত ধরতে হবে, 8 সেন্টিমিটার ধরে নিতে হবে। তাহলে এই কথাটা লিখে তারপরে কিন্তু এটাকে করতে হবে। তাহলে ওসিটা কি ছিল, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব ছিল, তাহলে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত সেন্টিমিটার হলো, 8 সেন্টিমিটার হলো। এবারে চলে এসো 3 নম্বর প্রশ্ন। কি বলছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমাকে ঘনক বলে দিয়েছে, তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে যে ধরি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 ও A2 একক। এখানে কোনো মান বলেনি, তাই জন্য আমি একক কথাটা লিখছি। এবার প্রশ্নানুসারে কি বলেছে, আয়তনের অনুপাত বলেছে, তাহলে A1 এর কিউব বাই A2 এর কিউব। আয়তন আমরা জানি যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব করলে আমরা হচ্ছে আয়তন পেয়ে যাব। তাহলে A1 কিউব বাই A2 কিউব, A1 হচ্ছে বাহু, এখানে A2 টা বাহু, তাদের কিউব করে দিয়েছি, এটা বলে দিয়েছে 1/8। তাহলে আমি যদি 1/8 যদি ঘনমূল করি তাহলে 1/2 হবে। এবারে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তাহলে এই কথাটা আমরা লিখে দিব এখানে যে উভয় পক্ষকে বর্গ করে পাই।
উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিয়েছি, তাহলে a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার হয়ে গেল। তাহলে এই অংশটাকে তো বর্গ করতে হবে, তাহলে 1 এর বর্গ করলে 1 হবে, 2 এর বর্গ করলে 4 হবে। তাহলে আমরা এটা পেয়ে গেছি। এবারে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a স্কোয়ার, মানে 6টা তল থাকে, তাদের 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি মানে 6a স্কোয়ার। তাহলে আমি উপর নিচে 6 বসালাম, দেখো 6 কেটে গেলে কি হবে, 6 কেটে গেলে কিন্তু এটাই হবে, মানে উপর নিচে বসানোই যেতে পারে, উপরে যা বসিয়েছি নিচেও তাই বসিয়েছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও তাহলে কত হবে, আমরা যদি এখানেও যদি উপর নিচে 6 বসাই, দেখো আমি যদি এই ক্ষেত্রেও যদি উপর নিচে 6 বসাই, মানে প্রত্যেকের উপর নিচে যদি 6 বসাই, তাহলে এটা তো কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 1/4 হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা উত্তর লিখবো, কিন্তু এখানে আমরা কিন্তু নিচে লিখবো, এখানে জায়গা নেই বলে আমি এখানে করছি, উত্তর লিখে নিতে হবে। তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আলাদাভাবে বের করে এতখানি করে ছেড়ে দিবে না, উত্তরটাকে লিখবে যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম না 1:4 আমরা পেলাম। এটা কিন্তু নিচে লিখে নিবে। এবারে চলে এসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। এখানে আমাকে সুদের হার বের করতে বলেছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, কিন্তু প্রথমে ধরে নিতে হবে, ধরি পি টাকার r% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি এ টাকা। এটা যদি হয় তাহলে আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান আমরা কি জানি, এই সূত্র কিন্তু আমরা অঙ্কের অধ্যায় করেছি। এ সমান সমান তাহলে কি হবে, পি ইন্টু 1 প্লাস r/100 কি n। তাহলে দেখো এখানে সমূল চক্রবৃদ্ধি আমাকে বলে দিয়েছে কত না 441 টাকা, টাকার পরিমাণও বলে দিয়েছে, এখানে কত বলেছে 400 টাকা, আর এন হচ্ছে কত, এন হচ্ছে 2। তো এইবারে আমরা মানটাকে বসিয়ে দিয়েছি, এখানে এর মান 441, এখানে 400, এরকম ভাবে করলাম। 400টাকে নিচে চলে আসলাম। এবার এই অংশটা দেখো 21/20 বর্গ, একে আমরা 21 এর স্কোয়ার করলে 441 হয়, অর্থাৎ আমি বর্গ করে সাজালাম। দেখো দুই দিকে যদি বর্গ থাকে, এবার আমরা কি করব, উভয় পক্ষকে এই কথাটা লিখবে, উভয় পক্ষকে বর্গমূল করে পাই, তাহলে বর্গমূল করলে বর্গগুলো উঠে যাবে। তাহলে 21/20 সমান সমান 1/r/100, এটা হলো। এবার আমরা জানি চলরাশি সবসময় সমাধানের ক্ষেত্রে বাম দিকে চলে আসে, তাহলে এই অংশটাকে বাম দিকে যদি নিয়ে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 এটাকে এদিকে আনলে -21/20, একে যদি আমরা লসাগু করি তাহলে 20 হবে, 20 -21, তাহলে বড়টাকে মাইনাস ও মাইনাস বুঝো, -1/20 হবে বিয়োগ করে। তাহলে এখানে দেখো আর সমান সমান তাহলে কত হলো 1/20, এই ভাগ 100টা এদিকে আসলে কি হবে, গুণ 100 হয়ে যাবে। তাহলে আমি যদি কাটি তাহলে 5। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা উত্তর কি লিখবো, বার্ষিক সুদের হার সমান সমান তাহলে কত হবে না 5%, এখানে উত্তর হবে। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে x 12 y আর 27 ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর মান বের করো। দেখো ক্রমিক সমানুপাতিক যদি বলে দেয় তাহলে আমরা কি বলতে পারবো, প্রথম বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই তৃতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ আমরা পাবো। তাহলে x/12 সমান সমান 12, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে x/12 সমান সমান 12/y সমান সমান y/27। এবার দুটো করে অংশ ধরবো, প্রথমে এই দুটো অংশ ধরে সমাধান করব। দেখো y গুণ করলে y স্কোয়ার, তাহলে কোনাকুনি গুণ বজ্র গুণন করে নিলাম, বর্গটা এদিকে আসলে বর্গমূল করলাম। 12কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 2 গুণ ছিল 2 গুণ ছিল 3 পাবো, আর 27 মানে 3টে 3। এবারে বর্গমূল থেকে যখন বাইরে আসবে তখন দুটো 2 এর বদলে একটা 2, দুটো 3 এর বদলে একটা 3, এই দুটো 2 এর 3 এর বদলে একটা 3, 3 থেকে 9, 9 দুগুণে 18, তাহলে y এর মান কত পেলাম, 18 পেয়ে গেলাম। এবারে এই দুটো অংশকে সমান করছি, কিন্তু দেখো এখানে y এর মান 18 পেয়ে গেছি, তাহলে y এর জায়গায় আমি কিন্তু 18 বসিয়ে দিলাম। তাহলে x সমান সমান কত হবে
তাহলে 12/18 এখানে যেমন আছে লিখলাম, ভাগকে এদিকে আনলে গুণ করে দিতে হয়। আমরা 12কে গুণ করলাম, তাহলে 6 দিয়ে যদি কাটি 6 দুগুনি 12, 3 6 18, 3 দিয়ে কাটে 3 4 12, তাহলে 4 দুগুনি কত 8। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 8 পেলাম, আর ওয়াই এর মান কত পেলাম 18 পেলাম। এবারে দেখো 6 নম্বরের অঙ্ক। দেখো 6 নম্বরে একটা জ্যামিতিক অঙ্ক দিয়েছে, যখনই জ্যামিতিক অঙ্ক থাকবে তখন কিন্তু ছবিটা এঁকে নিবে, এটা কিন্তু মাথায় রাখবে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ ও বি সি সমান সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এ কত। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি প্রথমে কিন্তু ছবি অঙ্কন করে নিয়েছি একটি। এখানে দেখো এ বি কি, এ বি কে বলেছিল হচ্ছে ব্যাস, সি হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু, ও বি সি, ও বি সি অর্থাৎ এই কোণটা আমাকে বলেছে 60 ডিগ্রি, ও সি এ অর্থাৎ এই কোণটাকে আমাকে বের করতে হবে। দেখো আমরা কি জানি, আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো অর্ধেক বৃত্তের উপর এই কোণ রয়েছে, এই কোণটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবারে ত্রিভুজ ও বি সির ক্ষেত্রে আমরা কি দেখেছি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার দৈর্ঘ্য এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা 60 হলে এটাও কোণ 60 ডিগ্রি হবে। এবারে আমরা দেখো টোটালটা পেয়েছিলাম 90, তার মধ্যে থেকে 60 কে বাদ দিয়ে দাও, তাহলে কত এই কোণটা পড়ে থাকবে, অর্থাৎ ও সি এ পড়ে থাকবে কত ডিগ্রি না 30 ডিগ্রি। এবারে দেখো 7 নম্বরের অঙ্ক কি বলেছে, 7 নম্বর অঙ্কে বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে ঘনকের অঙ্ক বলেছে আবার, দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a একক ধরে নিচ্ছি। তোমরা চাইলে এ ধরে নিতে পারো, কিন্তু এ ধরলে পরের ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ চলে আসবে, তাই জন্য আমি এই ক্ষেত্রে 2a ধরে দিলাম, 2a একক। 50% বৃদ্ধি করলে বাহু কত হবে, দেখো 50% বাড়ালাম মানে 50/100 দিয়ে একে গুণ করলাম, তাহলে 50 দুগুণে 100, 2 দিয়ে কেটে গেল, এ হলো। আর 2a ছিল আগে থেকেই, তাহলে এতখানি বাড়লো, এটা ছিল মানে 3a হলো। তোমরা এ ধরে করলে এই অংশে কিন্তু ভগ্নাংশ হয়ে যায়, তাই জন্য আমি 2a ধরে অঙ্কটাকে করছি। এবারে পূর্বে সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, এটা কিন্তু আমরা আগের একটা অঙ্কে দেখলাম যে 6 গুণ ছিল বাহুর স্কয়ার, বাহু কত ছিল 2a, তার স্কয়ার, তাহলে 2 এর যদি স্কয়ার করি 2 দুগুণী 4, তাহলে 4 6 24, 24 a স্কয়ার বর্গ একক, এখানে কিন্তু বর্গ কথা দিবে। এবারে নতুন যে ঘনক হলো তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এই ক্ষেত্রে সূত্র একই, 6 ইন্টু বাহু, এবারে কিন্তু বাহু চেঞ্জ হয়ে গেছে, 3a হয়েছে তার স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার করলে 9, 6 9 হচ্ছে 54 a স্কয়ার। তাহলে শতকরা বৃদ্ধি কত ছিল, দেখো আগে কত ছিল 24 a স্কয়ার, বাড়লো কত, বাড়লো কত সেটা বের করতে গেলে এই দুটোকে বিয়োগ করলাম, তাহলে কত বেড়েছে সেটা পেয়ে গেলাম। এইবারে একে শতকরা বলার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 54 a স্কয়ার থেকে যদি 24 a স্কয়ার কে বিয়োগ দিই তাহলে হবে 30 a স্কয়ার, আর নিচে ছিল 24 a স্কয়ার, গুণ ছিল 100, a স্কয়ার কেটে গেল। আমরা যদি 6 দিয়ে কাটি 4 6 24, একে যদি 6 দিয়ে কাটি 5 6 30, 4 দিয়ে কাটলে 4 25 100, 5 25 100, তাহলে শতকরা বৃদ্ধি কত হলো 125 হলো। এবারে চলে এসো 8 এর অঙ্কে একটা সমাধান দিয়ে দিয়েছে, সমাধান করতে বলেছে 2x plus 1 plus 3/2x plus 1 সমান সমান 4। তোমরা চাইলে এগুলোকে কোনো সংখ্যা y বা অন্য কোনো চলরাশি ধরে অঙ্কটাকে করতে পারো, আমি কিন্তু সরাসরি অঙ্কটাকে করেছি লসাগু করার মাধ্যমে। দেখো তাহলে 8 এর অঙ্ক দেখো আমরা লসাগু করে নিয়েছি, লসাগু করলে কি হবে, এই দুটোর অংশের মধ্যে গুণ হয়ে যাবে, প্লাস হচ্ছে কত হবে 3। এবারে দেখো এইটা আবার সূত্র পড়ছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর যেমন প্লাস 3 ছিল লিখলাম। এইবারে আমি কোনাকুনি গুণ করছি, 4 দিয়ে যদি একে গুণ করি তাহলে 4 দুগুণী 8x, 4 দিয়ে একে গুণ করলে 4। এইবারে দেখো 2 এর স্কয়ার করলে 4, 4x স্কয়ার, 2 দুগুণী 4 4x, আচ্ছা x গুলোকে পাশাপাশি লিখবো, তাহলে 8x কে এদিকে আনলে মাইনাস 8x হবে, আচ্ছা প্লাস, তাহলে 1 এটা আর হচ্ছে 3 মানে 4 হলো, আর এদিক থেকে 4 আনলাম তাহলে -4 হয়ে গেল, ইকুয়াল টু কত 0। দেখো
প্লাস আর মাইনাসটা কেটে গেল, তাহলে 4x²। এবার এই দুটোর মধ্যে একই চলরাশি আছে, তাহলে যোগ বিয়োগ হবে। এবার বড়টার আগে মাইনাস, তো মাইনাস বসাতে হবে, আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ। 8 থেকে 4কে বিয়োগ করলে কত হয়? 4। এই দুটো থেকে 4x কমন যাবে, তাহলে x-1 হবে ইকুয়াল টু 0। হয় 4x ইকুয়াল টু 0 অথবা x-1 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কি হবে? 0/4 অর্থাৎ 0 হতে পারে, বা x এর মান কত হতে পারে? 1 হতে পারে। তাহলে নির্ণয় সমাধান কি হতে পারে? x এর মান 1 অথবা x এর মান 0 হতে পারে। তাহলে আমি যেভাবে এখানে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা কিন্তু সেইভাবে সমাধান করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে